তিব্বত, যে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে তুষারে ঢাকা পর্বত, রহস্যময় মঠ, গভীর ধ্যানের মানুষ আর এক নিস্তব্ধতার রাজ্য, যা পৃথিবীর আর অন্য কোথাও নেই। পৃথিবীর সর্বোচ্চ সমভূমি প্লেটো অব তিব্বত, যাকে বলা হয় রূপ অব দ্য ওয়ার্ল্ড, যা এই অঞ্চলকে বিশ্বের অন্যান্য সব জায়গা থেকে আলাদা করেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে গড় উচ্চতা প্রায় 13,000 ফুটেরও বেশি। অক্সিজেন কম, আবহাওয়া কঠোর, তবে প্রকৃতি এখানে যেন নিজের অসীম সৌন্দর্যকে সমস্ত উন্মুক্ত করে ঢেলে দিয়েছে। তিব্বত এমন এক ভূমি যেখানে নীরবতাও কথা বলে, আর বাতাসে আছে আধ্যাত্মিকতার স্পর্শ। একসময় এটি ছিল স্বাধীন রাজ্য, যার নিজস্ব রাজা, সেনাবাহিনী এবং ধর্মীয় ব্যবস্থা ছিল। 7ম শতাব্দীতে তিব্বতের শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটে সংসেন গাম্পোর নেতৃত্বে। তিনি বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এই ধর্মের ভিত্তিতে তিব্বতের সংস্কৃতি নতুন রূপ পায়। এরপর ধীরে ধীরে সাম্রাজ্য দুর্বল হতে থাকে, কিন্তু তিব্বতী সংস্কৃতি, ভাষা এবং ধর্ম নিজের অস্তিত্ব ধরে রাখে দৃঢ়ভাবে। তিব্বতের ধর্মীয় জীবনকে বোঝার জন্য লামাবাদ বা তিব্বতী বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা জরুরি। লামাবাদের মূল ভিত্তি হল করুণা, ধ্যান আর পুনর্জন্মের বিশ্বাস। এখানে বিশ্বাস করা হয় মানুষ কেবল একবার নয়, অসংখ্য জন্মের মধ্য দিয়ে এগিয়ে চলে, আর কর্ম অনুযায়ী পরবর্তী জীবনের পথ নির্ধারণ হয়। তিব্বতী বৌদ্ধদের কাছে বোধিসত্ত্বারা হলো সেই সব দয়ালু সত্তা যারা নিজের মুক্তির পথ থামিয়ে অন্যদের সাহায্য করার জন্য ফিরে আসে। এই মানবিক দৃষ্টিভঙ্গি তিব্বতকে আস্তে আস্তে শান্তি, সহানুভূতি এবং আধ্যাত্মিকতার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করে। তিব্বতের আধ্যাত্মিক নেতৃত্বের প্রতীক হচ্ছে দালাই লামা। তিব্বতীদের বিশ্বাস অনুযায়ী দালাই লামারা এক জন্মের পর আরেক জন্মে পূর্ণজন্ম নেয়। বর্তমানে 14তম দালাই লামা তেনজিং গাত্সো বিশ্বজুড়ে শান্তি এবং মানবতার প্রতীক। তার ছোটবেলায় সাধারণ মানুষদের মাঝে এক আশ্চর্য বুদ্ধিমত্তা ও স্বাভাবিক নেতৃত্বদানের ক্ষমতা লক্ষ্য করা হয়, যার ভিত্তিতে তাকে দালাই লামার পূর্ণ জন্ম হিসাবে চিহ্নিত করা হয়। পরে অবশ্য রাজনৈতিক অস্থিরতার কারণে 1959 সালে তিনি ভারতে আশ্রয় নেন, তবে তিব্বতীদের হৃদয়ে তিনি এখনও আলো হয়ে আছেন। তিব্বতের ভৌগোলিক বৈশিষ্ট্য পৃথিবীর অন্য সব জায়গা থেকে আলাদা। হিমালয়, কাকাকোরাম এবং কুনলুন, এইসব পর্বতশ্রেণীর মাঝে ঘেরা বিশাল এক মালভূমি যেন এক রহস্যময় প্রাকৃতিক দুর্গ। পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর জন্মভূমি, যেমন তিব্বত, ব্রহ্মপুত্র, মেকং এবং ইয়াংশি, সবই এখান থেকেই আসে। তাই তিব্বতকে বলা হয় এশিয়ার ওয়াটার টাওয়ার। এই অঞ্চলের তুষার এবং বরফ গলে কোটি মানুষের পানি সরবরাহ করে। এখানে আবহাওয়া খুবই কঠোর, গ্রীষ্মের রাতেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, আর শীতে তো -20 ডিগ্রি থেকে -30 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। তীব্র ঠান্ডা আর উচ্চতার কারণে বাতাসে এখানে অক্সিজেন কম। অনেক পর্যটকই অল্টিটিউড সিকনেসে ভোগেন, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, এগুলো খুবই কমন এখানে। কিন্তু তিব্বতের মানুষের শরীর এই উচ্চতায় অভিযোজিত। তাদের রক্তকণিকা ঘন, ফুসফুস বড়, আর অক্সিজেনের গ্রহণ ক্ষমতাও বেশি। এখন আসি তিব্বতের মানুষের জীবনযাত্রায়। তিব্বতী মানুষ বিশ্বাসে, আচরণ, হাসি যুক্তিতে খুবই অনন্য। তারা ক্ষুদ্র কিন্তু খুবই সুখী জাতি। হাসি তাদের একটি বিশেষ পরিচয়। স্বল্প সম্পদেও তারা কৃতজ্ঞতার সাথে জীবন কাটাতে অভ্যস্ত। গ্রামে গ্রামে তারা সাধারণত পশুপালন করে। জাগ হলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। এই যকের দুধ, মাংস, চামড়া, এমনকি গোবরও তাদের কাজে লাগে। যকের দুধ থেকে তারা বাটার টি তৈরি করে, যেগুলো ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখে। এখানে আরেকটি বিখ্যাত খাবার হচ্ছে মোমো। মোমো তিব্বতের প্রতিটি বাড়ি, প্রতিটি মঠ এবং প্রতিটি দোকানেই পাওয়া যায়। ভাপানো বা ভাজা মোমো, জাকের মাংস, সবজি বা আলুর পুর দিয়ে তৈরি হয় এটি, যা পর্যটকদের খুবই প্রিয়। তিব্বতের মানুষের পোশাকও বেশ ভিন্ন। ঠান্ডা থেকে বাঁচতে তারা মোটা পশমের তৈরি চুপা পরে, বড় হাতা, কোমরে বেল্ট আর প্রায় গোড়ালি পর্যন্ত লম্বা। এই পোশাক তাদের আবহাওয়ার জন্য খুবই উপযোগী। এই ছাড়াও উৎসবের সময় পুরুষ ও নারীরা রঙিন কাপড়, গয়না আর বিশেষ টুপি পরে থাকে। তিব্বত এমন একটি জায়গা যেখানে মঠ বা মনস্ট্রি শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, শিক্ষা, চিকিৎসা, বিচার ব্যবস্থা সবই একসময় মঠগুলো পরিচালনা করত। পোতালা প্যালেস দালাই লামাদের ঐতিহাসিক আসন, যা তিব্বতের স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন। 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাসাদ তার বিশাল কাঠামো, ধাপে ধাপে ওঠা সিঁড়ি, সোনালী ছাদ আর রহস্যময় কক্ষগুলোর কারণে পৃথিবীর দর্শনার্থীদের মূল কেন্দ্রবিন্দু। এইখানে আরেকটি বিখ্যাত স্থান হচ্ছে জোখাং মন্দির, যাকে তিব্বতীরা তাদের সবচেয়ে পবিত্র স্থান বলে বিবেচনা করে। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে প্রার্থনা করতে। কেউ কেউ হাজার হাজার কিলোমিটার পথ হেঁটে আসে, আর প্রতিটি কয়েক কদম পর পর মাটিতে শুয়ে প্রণাম করে এগিয়ে চলে। এই দৃশ্য দেখলে তিব্বতী ভক্তির গভীরতা বোঝা যায়। তিব্বতে উৎসবের সংখ্যা অনেক, আর প্রতিটি উৎসবই রঙিন এবং প্রাণবন্ত।
তিব্বতী নববর্ষ এখানে সবচেয়ে বড় উৎসব। এই সময় পুরো তিব্বত সেজে ওঠে রঙিন পতাকায়। মানুষ গান গায়, নাচে, দৌড় প্রতিযোগিতা করে, ঘোড়দৌড় আর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে। তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই গভীর যে এখানে থাকা প্রতিটি উপাদান যেন কোনো একটি সিনেমার দৃশ্য। নীল আকাশ, মেঘের ছায়া, নীল সমুদ্র পানি আর তুষারবৃত্ত পর্বত। এছাড়াও লাসা শহর তুলনামূলক আধুনিক হলেও অলিগলিতে এখনও পুরনো সংস্কৃতির ছোঁয়া টিকে আছে। তিব্বতের আরেকটি অদ্ভুত দিক হচ্ছে তাদের আকাশ। এখানে নীল আকাশ এতটাই পরিষ্কার আর গভীর যে মনে হয় আকাশ যেন হাত বাড়ালেই ছুঁতে পারবে। রাতের আকাশ ভরে থাকে অসংখ্য তারা দিয়ে। তিব্বতের রাতের তারা পৃথিবীর আর কোথাও এত উজ্জ্বলভাবে দেখা যায় না। তিব্বতের পরিবহন ব্যবস্থাও ছিল একসময় ভীষণ কঠিন। তবে এখন কিংহাই তিব্বতীয় রেলপথ পৃথিবীর সর্বোচ্চ রেলপথ, যা লাসাকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। এই রেলপথ বরফের উপর, উচ্চ পাহাড়ে, জমাট মাটির উপর দিয়ে চলে গেছে। শীতকালে রেলপথ জমে না যাওয়ার একটি বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়। তিব্বতের রহস্যময়তার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তিব্বতের প্রাচীন কিংবদন্তি। পাহাড়ের পর্বত দেবতা, নদীদের জল দেবতা আর ঘাস বনে ঘুরে কিংবদন্তি প্রাণী ইয়েতি। এইসব কাহিনী আজও লোককথার মাঝে বেঁচে আছে। তবে তিব্বতের সাম্প্রতিক ইতিহাস অনেকটা রাজনৈতিক সংকটে ভরা। একসময় স্বাধীন থাকলেও বর্তমানে এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত। অনেক তিব্বতী নিজেদের সংস্কৃতি, ভাষা এবং ধর্ম টিকিয়ে রাখতে আজও সংগ্রাম করছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে রাজনৈতিক জটিলতার মাঝেও তিব্বতী সংস্কৃতি আজও জীবন্ত। তাদের গান, নাচ, উৎসব, ধর্মীয় আচার অনুষ্ঠান এখনও মানুষের মধ্যে শান্তি এবং করুণা ছড়াচ্ছে। আজকের আধুনিক পৃথিবীর মাঝে তিব্বত এমন একটি স্থান যা মানুষকে শেখায় জীবন শুধু বাস করার নাম নয়, এটি একটি প্রশান্তি, একটি ধ্যান, একটি যাত্রা। আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে এবং এইরকম আরও ফ্যাক্ট ভিডিও পেতে চাইলে এই নতুন ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।